ওকে, স্বাগতম জানাচ্ছি প্রথম লেকচারে। হ্যাঁ, তো আজকে আলোচ্য টপিক হবে পর্যায় সারণী। ঠিক আছে? ওকে, তো শুরু করে দিই। তো দেখো, প্রথমে যে টপিক গুলো আসে পর্যায় সারণীর পটভূমি। হ্যাঁ, তো কিভাবে পর্যায় সারণী আসছে না আসছে, তো এগুলো একটু জাস্ট মাথায় রাখবা। তো চলো পর্যায় সারণীর পটভূমি আমি এখন ডিসক্রাইব বেশি করলাম না, তুমি নিজে নিজে পড়ে নিতে পারো। হ্যাঁ, তো আমরা শুরু করব পর্যায় সারণী থেকে। ঠিক আছে? আমরা কোথা থেকে শুরু করবো বলো দেখি? পর্যায় সারণী থেকে শুরু করব। ঠিক আছে? ওকে, ওকে, চলো পর্যায় সারণী সম্পর্কে বিস্তারিত জানবো। পর্যায় সারণী, তো মাথায় রাখবা। হ্যাঁ, তো পর্যায় সারণীতে মূলের সংখ্যা কয়টা আছে বলো দেখি? 118টি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো পর্যায় সারণীতে মোট মৌল আছে 118টা। তো দেখো, এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার আলটিমেটলি প্রথম মৌল। এটা কি বলো দেখি? প্রথম মৌল। ঠিক আছে, প্রথম মৌল। আর 118 নম্বর মৌলটা কোনটা বলো দেখি? অর্গানিজম। সো এখানে শেষ মৌলকে, শেষ মৌল হইতেছে অর্গানিজম। ওকে, আচ্ছা। সো দেখো, প্রথমত এই যে পর্যায় সারণীকে বেশ কয়েকটা, সারি এবং বেশ কয়েকটা কলামে কিন্তু ভাগ করা হয়। তো মাথায় রাখবা যে সারি কাকে বলা হয়। তো দেখো, সারি হইতেছে সারি বা শ্রেণী। দেখো, এই যে উলম্ব লাইন গুলো আছে, বুঝছো? সো এখানে দেখো, উলম্ব লাইন, এই যে উলম্ব লাইন গুলো, হুম উলম্ব লাইন গুলোকে আমরা কি বলবো? এদেরকে বলবো, ওকে, ওকে, এই যে উলম্ব লাইন আছে, দেখো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18টা। হ্যাঁ, তো এই যে উলম্ব যে লাইন গুলো আছে, এদেরকে আমরা সারি বলবো। ঠিক আছে? তো উলম্ব লাইন গুলোকে কি বলবো? সারি বলবো। তো লিখে দিই চলো। তো উলম্ব লাইন গুলোকে, উলম্ব, ওকে, ওকে, দেখো, উলম্ব লাইন গুলোকে সারি বলবো। ঠিক আছে? দেখো তো এখানে কয়টা সারি আছে। তো এটা হচ্ছে তোমার প্রথম সারি, একম সারি বা প্রথম সারি। তো এখান থেকে দেখো, প্রথম সারির মৌলগুলো কে কে? এক, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই এখানে দেখো কয়টা মৌল আছে বলো দেখি? 7টা মৌল আছে। প্রথম সারির মৌল কয়টা? 7টা। ওকে, সো দেখো, আচ্ছা, প্রথম সারি বা প্রথম গ্রুপ, ওকে, এটাকে একমুখ গ্রুপ বলা হয়। ওকে, সো উলম্ব লাইনকে সারি বা গ্রুপ বলা হয়। সরি, এখানে দেখো, প্রথম লাইনকে কি বলা হয় বলতো? গ্রুপ বলা হয়। গ্রুপ বা শ্রেণী বলা হয়, শ্রেণী বলে। সো এটা কি হবে বলতো? এটা হবে তোমার একম গ্রুপ, প্রথম গ্রুপ। দেন এইটা হইতেছে তোমার দ্বিতীয় গ্রুপ। দেখো, দ্বিতীয় গ্রুপের মৌলগুলো কে কে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তো মোট কয়টা মৌল আছে বলো দেখি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে, 6টা মৌল আছে, বুঝছো? 6টি। এগুলো কিন্তু মুখস্থ করার দরকার হবে না, তারপরে জেনে রাখা ভালো। দেখো, প্রথম গ্রুপে তোমার মৌল কয়টা? একটা, দুইটা, 7টা। হ্যাঁ, 7টি। ওকে, দেন তারপরে দেখো, তৃতীয় গ্রুপ এটা। সো এটা কি বলা দেখি? তৃতীয় গ্রুপ। ওকে, এটা হচ্ছে চতুর্থ গ্রুপ। ওকে, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। হ্যাঁ, এগুলো কিন্তু গ্রুপ সংখ্যা। ঠিক আছে? 11, 12, 13, 14, 15, 16, 17, 18তম গ্রুপ এটা। ঠিক আছে? তো দেখো, এখানে পর্যায় সারণীতে দেখো, উলম্ব যে লাইন গুলো আছে তাদেরকে আমরা কি বলতেছি? গ্রুপ বলতেছি। ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখো। তারপরে দেখো, এবার আনুভূমিক পর্যায়ে চলে আসো। সো এখান থেকে এখানে আসো, দেখো, এটা কিন্তু আনুভূমিক লাইন। এটা একটা লাইন, এটা একটা লাইন। ঠিক আছে? দেন এটা একটা লাইন, এটা একটা লাইন, তারপরে এটা একটা লাইন হবে। হুম এই যে একটা লাইন। সো দেখো, এখানে মোট আনুভূমিক লাইন কয়টা পাইছো বলো দেখি? মোট আনুভূমিক লাইন দেখো, এটা একটা, একম, এটা হচ্ছে দ্বিতীয়, হুম
এটাকে বলা হয় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এবং সপ্তম। ওকে, সো দেখো মোট কয়টা লাইন পাইছো বলো দেখি। আনুভূমিক লাইন পাইছো তুমি 7টা। তো এই যে আনুভূমিক লাইন গুলোকে আমরা পর্যায়ে বলবো, ঠিক আছে? আনুভূমিক লাইনকে আমরা কি বলবো? লাইনকে পর্যায়ে বলবো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। সো দেখো এটাকে বলা হয় প্রথম পর্যায়। দেখো তো প্রথম পর্যায়ে মৌল কয়টা আছে? 2টা। দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টা আছে বলতো? বেশ কয়েকটাই আছে, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে, সো এইভাবে তুমি গুনতে পারো। তো এইটা হচ্ছে পঞ্চম পর্যায়ে, এটা ষষ্ঠ পর্যায়ে, এটা হচ্ছে সপ্তম পর্যায়ে। ওকে, সো দেখো এগেইন বলি, পর্যায় সারণী কি হয় বলো দেখি। উলম্ব যে লাইন গুলো আছে তাদেরকে আমরা গ্রুপ বলতেছি, আর আনুভূমিক যে লাইন গুলো আছে তাদেরকে আমরা পর্যায় বলতেছি, ঠিক আছে? তো তোমার মনে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো কোশ্চেন আসতে পারে যে ভাই এগুলো কি গ্রুপ না পর্যায়, তো মাথায় রাখবা। তো এখানে দেখো পারমাণবিক সংখ্যা 57 থেকে, হ্যাঁ, 71 পর্যন্ত কয়টা মৌল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14, 15টা। তো দেখো এখানে 15টা মৌল, 15টি মৌল, হ্যাঁ। এদেরকে কি বলা হয় বলতো? ল্যান্থনাইড, ঠিক আছে? ল্যান্থনাইড সারি, ঠিক আছে? ল্যান্থানাইড সারি বা ল্যান্থানাইড উপাদান, ঠিক আছে? সো এরা কিন্তু দেখো ষষ্ঠ গ্রুপ, দেখো এরা কিন্তু কোন গ্রুপে অবস্থিত বলো দেখি। এরা দেখো এই গ্রুপে অবস্থিত, বুঝছো? তৃতীয় গ্রুপে অবস্থিত। ওকে, সো এখানে দেখো এটা হইতেছে তোমার ল্যান্থানাম সিরিজের মৌল, ঠিক আছে? সো এখানে দেখো জায়গার অভাব ছিল, তো এদেরকে এখানে জায়গায় দিতে একটু ঝামেলা হয়েছিল, যার ফলে কি করছে বলো দেখি, পর্যায় সারণী থেকে বের করে নিচে আলাদা করে সুন্দর করে সাজাই দিছে, বুঝছো? সো দেখো এরা কিন্তু আলটিমেটলি তৃতীয় গ্রুপের মৌল, জাস্ট দেখতে যেন সুন্দর হয়, হ্যাঁ। সেজন্য কি করছে বলতো, এদেরকে নিচে আলাদা হবে এভাবে স্থান দেওয়া হয়েছে। সো এটা কি বলতো, এরা হচ্ছে তোমার ল্যান্থনাইড সারির মৌল, ঠিক আছে? এটা কি বলতো? ল্যান্থনাইড সারির মৌল। মোট কয়টা বলো দেখি? 15টা, ঠিক আছে? সো এদের গ্রুপ কয়টা? তৃতীয়, 3 নম্বর গ্রুপ, 3 নং গ্রুপ। গ্রুপ দেখো যাদের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, ঠিক আছে? 57 থেকে 71 মোট কয়টা মৌল? 15টা মৌল। এদেরকে আমি কি বলি? ল্যান্থনাইড মৌল বলি, বুঝছো? সো গ্রুপ সংখ্যা 3। এবং দেখো এইটা দেখো 57 থেকে 71, এখানে দেখো 57 থেকে 71 ইন্ডিকেট করে দিচ্ছে মোট 15টা মৌল 3 নম্বর গ্রুপে অবস্থিত। আর পর্যায় কত বলতো? ষষ্ঠ পর্যায়ে, ঠিক আছে? ষষ্ঠ পর্যায়ে। সো মাথায় রাখবা। তারপরে এইটা দেখো এখন, দেখো যাদের পারমাণবিক সংখ্যা 89 থেকে, এ দেখো 89 থেকে 103 পর্যন্ত, 103 পর্যন্ত এদের মৌল সংখ্যা মোট 15টি, ঠিক আছে? 15টি মৌল। হুম তো এদেরকে বলা হয় অ্যাক্টিনাইড সারি। 15টি মৌল, পারমাণবিক সংখ্যা কত বলো দেখি? 89 থেকে 103। সো এদের বলা হয় অ্যাক্টিনাইড সারি, ঠিক আছে? এগেইন বলি, এরা কিন্তু তৃতীয় গ্রুপের মৌল এবং এর পর্যায়ে কত বলতো? সপ্তম পর্যায়ে, অ্যাক্টিনাইড সারি। সো এরা গ্রুপ হইতেছে তৃতীয়। দেখো এর গ্রুপ কত বলতো? তৃতীয় গ্রুপ। আর পর্যায় হবে সপ্তম পর্যায়ে, ঠিক আছে? সো আলটিমেটলি বুঝতে পারছো, ওকে? তো এগেইন রিক্যাপ করে চলো। সো দেখো পর্যায় সারণীতে উলম্ব যে সারিগুলো আছে 18টা, তাদেরকে আমরা কি বলি? গ্রুপ বলি। তো গ্রুপ কয়টা বলতো? 18টি গ্রুপ, 18টি গ্রুপ। ওকে, তারপরে দেখো পর্যায় কয়টা? পর্যায় হইতেছে 7টা। পর্যায় 7টি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, সো এখান থেকে একটু দেখো, চলো বলি। এখানে দেখো এটা হচ্ছে প্রথম গ্রুপ। ওকে, প্রথম গ্রুপের মৌল, এটা দ্বিতীয় গ্রুপের মৌল, হ্যাঁ। তো তারপরে দেখো এটা তৃতীয় গ্রুপ, এগুলো জানো তুমি। এখানে দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই যে বর্গাকার যে একটা আকার আছে, হ্যাঁ, এদেরকে আমরা বলবো পি ব্লক মৌল। এরা কি বলতো? পি ব্লক মৌল। এটাকে পি ব্লক মৌল বলি, ঠিক আছে? আর এখান থেকে দেখো, এখান থেকে শুরু করে, হ্যাঁ, এখান থেকে, এখান থেকে দেখো এরা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, এগুলো পরে জানতে পারবা। আর এখান থেকে দেখো এই দুইটা, হ্যাঁ, এই যে এইটা পাশাপাশি দেখো এই হিলিয়াম সহ, ঠিক আছে? এরা হইতেছে তোমার এস ব্লক মৌল। ওকে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো আশা করি সুন্দর করে এটা বুঝে নাও, হ্যাঁ, এবং নোট করে নাও, ঠিক আছে? এভাবে তুমি লিখে নোট করে নিও, ঠিক আছে? ওকে, তো চলো
পর্যায় সারণী সম্পর্কে বিস্তারিত লিখি। ওকে ওকে চলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখবো। পর্যায় সারণীর বৈশিষ্ট্য। চলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখবো। ওকে দেখো, তো ১ নম্বর বৈশিষ্ট্য হইতেছে পর্যায় সারণীতে। দেখো পর্যায় সারণীতে, হ্যাঁ, সারিতে আনুভূমিক সারিকে কি বলা হতো বলতো? আনুভূমিক সারিকে কি বলা হতো? সারিকে পর্যায় বলতাম, ঠিক আছে? পর্যায় বলা হইতো, বলা হয়। আনুভূমিক যেগুলো ছিল, পর্যায় কতটা? পর্যায় ছিল ৭ টা। পর্যায় ৭ টি। ওকে? এটা মাথায় রাখবা। ২ নাম্বার হইছে পর্যায় সারণীতে, সরি, উলম্ব। উলম্ব সারিকে কি বলা হতো বলো দেখি? গ্রুপ বলা হতো, ঠিক আছে? গ্রুপ বলা হতো। সো গ্রুপ কতটা? গ্রুপ ছিল ১৮ টি। এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। সো এখন দেখো, হুম, ৩ নাম্বার কি ছিল বলো দেখি? লেন্থ নাইট সারি। লেন্থ নাইট সারি, ঠিক আছে? এদের পারমাণবিক সংখ্যা কত ছিল বলতো? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক, হ্যাঁ, লেন্থ নাইট সারি কাকে বলা হয়? মানে লেন্থ নাইট মৌল কাকে বলা হয়? হ্যাঁ, কোশ্চেন আসতে পারে যে লেন্থ নাইট মৌল কাকে বলে? ওকে, ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলো দেখি? কোশ্চেনটা হইতেছে, দেখো চলো এই সুন্দর করে লিখে দেই। তো কোশ্চেন হচ্ছে তোমার লেন্থ নাইট, লেন্থ নাইট মৌল কাকে বলা হয়? কাকে বলে? ঠিক আছে? এটা আসতে পারে। মাথায় রাখবা। তো দেখো পারমাণবিক, হুম, পর্যায় সারণীতে লিখবা। পর্যায় সারণীতে। ঠিক আছে? পর্যায় সারণীতে, হুম, যাদের, যে সমস্ত মৌলের, হ্যাঁ, যাদের পারমাণবিক সংখ্যা কত বলো? পারমাণবিক সংখ্যা ছিল, পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, ৫৭ থেকে 57 থেকে কত বড় দেখি? ৮৯ অব্দি। ঠিক আছে? 57 থেকে, সরি 57 থেকে কত ছিল? ৭১ ছিল। ঠিক আছে? 57 থেকে ৭১, হুম, যাদের পারমাণবিক সংখ্যা কত? 57 থেকে ৭১, হ্যাঁ? মোট কতটা মৌল? ১৫ টি মৌলকে। মোট ১৫ টি মৌলকে। ১৫ টি মৌলকে কি বলা হতো বলো দেখি? মৌলকে লেন্থ নাইট মৌল বলা হয়। ঠিক আছে? লেন্থ নাইট মৌল বলা হয়। লেন্থ নাইট সারির মৌল বলে। ঠিক আছে? এটা একটু মাথায় মুখস্থ করবা এটা। ঠিক আছে? মৌল বলে। ওকে। সো দেখো এদের গ্রুপ নাম্বার কত ছিল? এদের গ্রুপ কিন্তু ৩ নম্বর গ্রুপে ছিল। এটা ৩ নং গ্রুপে। আর পর্যায় কত ছিল বলো দেখি? পর্যায় ছিল ৬ষ্ঠ। হ্যাঁ? ৬ষ্ঠ পর্যায়ের মৌল। ওকে। সো দেখো লেন্থ নাইট মৌল সম্পর্কে তুমি জেনে গেলে। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। সো এই যে টার্মটা আছে, হ্যাঁ? এই টার্মটা কিন্তু কি করতে হবে বলতো? মুখস্থ করতে হবে। ঠিক আছে? ওকে। এই টার্মটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে। সো এগুলো মুখস্থ করতে হবে। এটা হচ্ছে একটা কোশ্চেন, এক্সট্রা করে কোশ্চেন। ওকে, ঠিক আছে। চলো এখন ৪ নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম, অ্যাক্টিনাইড সারির মৌল কাকে বলা হয়? অ্যাক্টিনাইড, অ্যাক্টিনাইড, হ্যাঁ? সারির মৌল। মৌল কি? এটা। সো মাথায় রাখবা। অ্যাক্টিনাইড সারির মৌলগুলো কত ছিল বলো দেখি? পর্যায় সারণীতে, হুম? পর্যায় সারণীতে, সারণীতে। তো দেখো যে সমস্ত মৌলের, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা কত ছিল? পারমাণবিক সংখ্যা ছিল ৮৯ থেকে কত বড় দেখি? ১০৩। ওকে? মোট ১৫ টি মৌলকে, ১৫ টি মৌলকে, হুম? তো অ্যাক্টিনাইড সারির মৌল বলতে কি বুঝাইতেছে?
তো যাদের পারমাণবিক সংখ্যা ছিল 89 থেকে 103, হ্যাঁ, মোট 15টি মৌলকে কি বলা হয়? অ্যাক্টিনাইড সারির মৌল বলা হয়। অ্যাক্টিনয়েড মৌল বা অ্যাক্টিনাইড সারির মৌল বলে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো, অ্যাক্টিনাইড সারির মৌল এরা কোন গ্রুপে ছিল? এরা তৃতীয় গ্রুপে ছিল, বুঝছো? এরা তৃতীয় গ্রুপের মৌল। আর পর্যায় কত ছিল? এদের পর্যায় ছিল 7। ওকে, সপ্তম। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, সো দেখো, ল্যান্থনাইড এবং অ্যাক্টিনাইড সম্পর্কে তোমার বেশি ধারণা হয়ে গেছে, বুঝছো? এগুলো কিন্তু নোট করতে হবে, ইম্পর্টেন্ট নোট, ইম্পর্টেন্ট। ওকে, সেগুলো বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যাক্টিনাইড বিষয়, এটা হচ্ছে ল্যান্থনাইড বিষয়, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী টপিকে যাই। ওকে, ঠিক আছে। দেখো, এখন পরবর্তী টার্ম আসে। ওকে, সো গ্রুপ একে দেখো, দেখো পর্যায় এক, হ্যাঁ, পর্যায় একে, পর্যায় একে মূল কত ছিল বলো দেখি? মূল ছিল দুইটি, হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল। ওকে, দেখো, এটা ছিল প্রথম পর্যায়ে একটা এবং দুইটা, সো দুইটা ছিল প্রথম পর্যায়ের মৌল। ওকে, তো পর্যায় দুই মৌল কতটা ছিল বলো দেখি? মৌল ছিল আটটি। পর্যায় তিন মৌল ছিল কত বলতো? আটটা, গুণে নিবা এগুলো, বুঝছো? পর্যায় চার এবং পাঁচ, হ্যাঁ, এবং 4 এবং 5-এ মৌল ছিল কত বড় দেখি? 18টি করে। হুম, 18টি। দেন দেখো পর্যায় 6 এবং 7 মৌল ছিল কতটা বলতো? মৌল ছিল 32টি করে, ঠিক আছে? এগুলো গুণে নিবে, বুঝছো? ওকে, এখন দেখো গ্রুপের বিষয়গুলো আসি। গ্রুপ দেখো, একে মৌল ছিল কটা বলতো? গ্রুপ একে মৌল ছিল 7টা, ঠিক আছে? গ্রুপ 2 এ মৌল ছিল কত বড় দেখি? 6টি মৌল, দেখবা, গুণে নিবা, ঠিক আছে? গ্রুপ 3 মৌল ছিল কয়টা বলো দেখি? গুণে নিবা, বুঝছো? ল্যান্থনাইড গ্রুপ 3 তে কিন্তু ল্যান্থনাইড এবং অ্যাক্টিনাইড সারি অবস্থিত, বুঝছো? তো ওখানে 15 30 আর দুইটা, বাকি দুইটা 32টা। ওকে, সো গ্রুপ দেখো 4 থেকে 12 পর্যন্ত, দেখো গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মৌল ছিল কতটা করে জানো? গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মৌল ছিল 4টি করে মৌল, 4 থেকে 12 পর্যন্ত, তার মানে 10 নম্বর গ্রুপে 4টি মৌল ছিল। গ্রুপ দেখো, গ্রুপ 13 থেকে 17 অব্দি, 17 পর্যন্ত মৌল ছিল 6টি, এগুলো গুণে গুণে নিবা, ঠিক আছে? গ্রুপ 18-তে, হ্যাঁ, 18 এ মৌল 7টি। ওকে, তো আশা করি এগুলো বুঝতে পারছো, সুন্দর করে গুণে গুণে হিসেব করবা। ওকে, ঠিক আছে। তো দেখো, এখানে দেখো পর্যায় 6 এবং পর্যায়ের সাথে 32টা মৌল, হ্যাঁ? তো দেখো মাথায় রাখবা, পর্যায় 6 কিন্তু এক্সট্রা করে 15টা মৌল যোগ করতে হবে, বুঝছো? ল্যান্থনাইড ঠিক আছে? ল্যান্থনাইড 15টি, ঠিক আছে? এটা গুনতে হবে কিন্তু, ল্যান্থনাইড 15। আর পর্যায়ের সাথে কি বলতো? অ্যাক্টিনাইড 15টি, এটা একটু মাথায় রাখবা। অ্যাক্টিনাইড 15টি, ঠিক আছে? এটা একটু সুন্দর করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, এগেইন বলি, দেখো এখানে গ্রুপ 3 তে কি আছে বলতো? ল্যান্থনাইড আছে 15, হ্যাঁ, অ্যাক্টিনাইড, হ্যাঁ, এটা 15টা, মোট 30টা, আর বাকি হইতেছে দুইটা, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। চলো পরবর্তী পেজে যাই। ওকে, ঠিক আছে। ওকে, চলো এখন যে টপিকটা বলবো সেটা হচ্ছে তোমার, দেখো, বিভিন্ন হুম, বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলসমূহের নাম। মৌলসমূহের নাম ও বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। ওকে, দেখো,
সো এটা হচ্ছে বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর নাম এবং বৈশিষ্ট্য। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে। ওকে, ঠিক আছে। সো মাথায় রাখবা। এখন গ্রুপ এক, প্রথমে আমরা আসবো গ্রুপ একের জন্য। গ্রুপ একের মৌল, দেখো, চলো এখানে দেখো। হুম, গ্রুপ এক, এটাকে আমি গ্রুপ এক বলবো পুরোটাই। তো গ্রুপ একে কয়টা মৌল আছে বলো দেখি? হাইড্রোজেন, লিথিয়াম। চলো একটু মিশাই দিই। দেখো গ্রুপ একে মৌল কয়টা আছে? দেখো এখানে গ্রুপ একে হাইড্রোজেন আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, মোট 7টা মৌল আছে, বুঝছো? তো এখানে তোমার এই হাইড্রোজেন বাদ দিয়ে বাকি কয়টা থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই ছয়টা মৌলকে আমরা কি বলবো? ক্ষার ধাতু বলবো। ঠিক আছে? ওকে, এগেইন বলি, গ্রুপ এক এ মৌল মোট কয়টা? 7টা। ঠিক আছে? তো এখানে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে 6টা মৌল আছে এদেরকে আমি কি বলবো? ক্ষার ধাতু বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন কেন ক্ষার ধাতু বলবো সেটাও চলো এক্সপ্লেইন করি। ওকে, গ্রুপ এক। ওকে, তো গ্রুপ একে ওয়ানে মৌল কতটা বলো দেখি? মৌল 7টি। কি কি মৌল ছিল? হাইড্রোজেন, তারপরে ছিল তোমার লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, সোডিয়াম। দেন ছিল কি বলতো? পটাশিয়াম, রুবিডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, 7টা। তো এখান থেকে দেখো হাইড্রোজেনটা বাদ যাবে। হাইড্রোজেন বাদে বাকি 6টা মৌল, হ্যাঁ? হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌল। ঠিক আছে? 6টি মৌল কি করে বলো দেখি? মৌলকে ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে? কি বলো দেখি? কি বলা হয় এটা? সুন্দর করে হাইলাইট করে দিলাম। ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু বলা হয়। এখন কেন ক্ষার ধাতু বলা হয়? তো মাথায় রাখবা, ক্ষার ধাতু এজন্যই বলা হয়, হ্যাঁ? ওকে, ক্ষার ধাতু এজন্যই বলা হয়। কেননা দেখো, কেননা এই সমস্ত ধাতু পানিতে যখন দ্রবীভূত হয়, ঠিক আছে? কেননা এইসব এই 6টি ধাতু, ঠিক আছে? এই 6টি ধাতু মানে এখান থেকে এই 6টি ধাতু পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া করে মুখস্থ করবে এগুলো, ঠিক আছে? বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস, H2 মানে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? ও কি উৎপন্ন করে বলো দেখি? ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে? ক্ষার উৎপন্ন করে। ক্ষার উৎপন্ন করে। তো তুমি কিভাবে বুঝবা যে এটা মূলত ক্ষার না এসিড? মাথায় রাখবা, যাদের শেষে OH গ্রুপ থাকে তাদেরকে আমরা কি বলি? ক্ষার বলি। ঠিক আছে? ওকে, এগেইন বলি, যাদের সাথে কি থাকে বলতো? OH মূলক থাকে তাদেরকে আমরা ক্ষার বলি। তো দেখো, এগেইন বলি, গ্রুপ একে 7টা মৌল ছিল। হাইড্রোজেন বাদ দিয়ে বাকি 6টা মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এদেরকে হাইড্রোজেন বাদে 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে? সো এখন এই যে 6টা মৌল কেন ক্ষার ধাতু বলা হলো? এই 6টি মৌল কি করে জানো? পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, প্লাস কি উৎপন্ন করে বলো দেখি? ক্ষার উৎপন্ন করে। সো আমরা বলতে পারি এরা হইতেছে ক্ষার ধাতু। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো ক্ষার ধাতু কিভাবে বুঝবা? মাথায় রাখবা, যাদের শেষে মানে যেসব যৌগের শেষে, বুঝছো? যে সমস্ত যৌগের শেষে OH থাকবে, OH গ্রুপ থাকে তারা কি বলতো? তারা ক্ষার। ওকে, ওকে। সো চলো এখন এক্সপেরিমেন্ট করি। এখন দেখো সোডিয়াম, এর সাথে যখন পানি যোগ করবো তখন কি উৎপন্ন হয় বলো দেখি? পানি যোগ করলে ওকে, কি উৎপন্ন করে বলো দেখি? ওকে, সংশ্লেষণ লাগবে না, হ্যাঁ, এটা লাগবে না। ঠিক আছে? ওকে, এটা তুমি স্কিপ করতে পারো। ঠিক আছে? তুমি জাস্ট একটু মুখস্থ করবা, হ্যাঁ? তো এভাবে মুখস্থ করবা, হ্যাঁ? দেখো হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌল কি উৎপন্ন করে বলো দেখি? ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে? বাকি 6টিকে ক্ষার ধাতু বলা হয়। তো কেননা এই 6টি মৌল পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে? এখন যাদের শেষে OH থাকবে তারা ক্ষার। ওকে? আর বাকি বিক্রিয়াগুলো দেখা লাগবে না। ওকে, ঠিক আছে? এগুলো নট নেসেসারি। ওকে, এগেইন বলি, বিক্রিয়া লাগবে না। এগুলো বেকার, সময় নষ্ট। ঠিক আছে? ওকে,
চলো, দেখো, তাহলে গ্রুপ একের মৌলকে কি বলা হয়? ক্ষার ধাতু, ঠিক আছে? ওকে, এটা একটু মাথায় রাখবা, ক্ষার ধাতু। এখন চলো গ্রুপ টু। গ্রুপ টু, ওকে। এখন দেখো, ও, চলো একটু, তো গ্রুপ একের মৌলকে কি বলা হয়? ক্ষার ধাতু, ওকে। তো এখানে বলতে পারো গ্রুপ একের মৌলগুলো কি বলা হয়? গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে ক্ষার ধাতু, হ্যাঁ, ক্ষার ধাতু, বা এর ইংরেজিটা কি বলতো? অ্যালকালি মেটাল। অ্যালকালি, কালি মেটাল, METAL মেটাল বলা হয়, ঠিক আছে? অ্যালকালি মেটাল বলা হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এটা মুখস্থ করবো। ওকে, চলো পরবর্তী টপিকে যাই। তো পরবর্তী পেজটা আছে এরকম, হ্যাঁ, গ্রুপ টু, গ্রুপ দুই, ওকে। দেখো, গ্রুপ দুই এর, হ্যাঁ, গ্রুপ দুই এর মৌলগুলো কারা কারা বড় দেখি, চলো একটু দেখে আসি। দেখো, এটাকে আমি গ্রুপ দুই বলি, ঠিক আছে? চলো একটু মিশাই দিই, হ্যাঁ। ওকে, দেখো এখানে, দেখো গ্রুপ দুই এর মৌলগুলো কি বড় দেখি। একটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ওকে। ওকে, ঠিক আছে। দেখো, গ্রুপ টু এ কি কি থাকে বড় দেখি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, দেন তারপর কি থাকে? ক্যালসিয়াম, এস আর স্ট্রনশিয়াম, হুম, বেরিয়াম, দেন রেডিয়াম, ঠিক আছে? তোমার কয়টা মৌল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট ছয়টি মৌল থাকে, মোট ছয়টি মৌল। তো এদেরকে দেখো, এদেরকে কি বলা হয় জানো? এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়, মৃৎক্ষার ধাতু বলা হয়, ওকে। কেন মৃৎক্ষার ধাতু বলা হয় তো মাথায় রাখবা, আচ্ছা, এদের, হ্যাঁ, ওকে, এই যে এই ধাতুগুলো আছে না, এই ধাতুগুলো দেখবা যে মাটিতে বিভিন্ন, হ্যাঁ, যৌগ হিসেবে পাওয়া যায়, বুঝছো? এবং এরা কি করে বলতো? ক্ষার উৎপন্ন করে, ওকে। এগেইন বলি, এই যে ধাতুগুলো আছে এদের মাঝে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম কি করে বলতো? মাটিতে পাওয়া যায় এবং এরা বিভিন্ন ক্ষার হিসেবে ক্ষার তৈরি করে, ঠিক আছে? তো এই ধাতু সমূহকে কি বলা দেখি? সমূহকে মাটিতে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, এবং এরা কি উৎপন্ন করে বলতো? মাটিতে ক্ষার উৎপন্ন করে, এবং এরা স্পেশালি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম কি করে বলো দেখি? মাটিতে ক্ষার উৎপন্ন করে, ঠিক আছে? এরা ক্ষার উৎপন্ন করে, ঠিক আছে? ক্ষার উৎপন্ন করে, ওকে। এখন যেহেতু তোমার এই ধাতুগুলোকে মাটিতে পাওয়া যায় এবং এরা ক্ষার উৎপন্ন করে, সেজন্য কি বলা হয় বলো দেখি? মাটির জন্য মৃৎ এবং ক্ষারের জন্য ক্ষার, সো মৃৎ ধাতু বলা হয়, ঠিক আছে? তাই গ্রুপ টু এর মৌলকে কি বলা হয় বলো দেখি? মৃৎক্ষার ধাতু বলা হয়, ওকে। আর ইংরেজিটা কি বলতো? মৃৎক্ষার, বা কি বলো দেখি? অ্যালকালি, এল কে এ এল আই এন ই, অ্যালকালাইন আর্থ মেটাল। এটা ক্ষার, আর আর্থ মানে হইতেছে মাটি, আর্থ মেটাল। নাকি আশা করি বুঝতে পারছো। দেখো, গ্রুপ টু এর মৌলগুলোকে কি বলা হইতেছে? মৃৎক্ষা ধাতু বলা হইতেছে, ঠিক আছে? এটা একটু মুখস্থ করে রাখবা। সো কেন গ্রুপ মৃৎক্ষা ধাতু বলা হয়? তো এই সমস্ত ধাতুকে কি করা হয় বলো দেখি? মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, হ্যাঁ, এবং এরা কি করে বলতো? ক্ষার উৎপন্ন করে, ওকে। বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, সেজন্য এদেরকে মৃৎক্ষা ধাতু নামে পরিচিত করা হয়, ওকে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী চ্যাপ্টার। দেখো, গ্রুপ 11। তো এখন মাথায় রাখো, গ্রুপ 11, হ্যাঁ, গ্রুপ 11-তে, 11-এ মৌলগুলো কে কে বলো দেখি? মৌল হচ্ছে তোমার, দেখো, আচ্ছা তুমি আগে বলো যে আমরা যে কয়েন গুলো ইউজ করি, ঠিক আছে? কয়েন গুলো কিন্তু আলটিমেটলি রূপা হতে পারে, সিলভার হতে পারে এবং সোনার হতে পারে, ঠিক আছে? ওকে, এগেইন বলি, তো কি হয় বলতো?
আমরা যে কয়েন গুলো ইউজ করি বা মুদ্রাগুলো ইউজ করি এগুলো কিন্তু রূপা, অ্যালুমিনিয়াম, রূপা হতে পারে, সোনা হতে পারে অথবা সিলভার হতে পারে, বুঝছো? ওকে, এগেইন বলি, আমাদের যে কয়েন গুলো ইউজ করি সে কপার হতে পারে, সিলভার হতে পারে, গোল্ড হতে পারে, বুঝছো? সো আমরা এদেরকে কি বলবো বলতো? মুদ্রা ধাতু নামে ডাকবো, ঠিক আছে? তো গ্রুপ 11 এর মৌলগুলো কি কি বলতো? মৌলগুলো হয়ে গেছে হচ্ছে তোমার কপার, কপার, তারপর সিলভার, 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 গোল্ড, আরটা কি আছে জানো? রন্টোজেনিয়াম, রন্টোজেনিয়াম। ওকে, আচ্ছা মিলাবা, ঠিক আছে? এখানে দেখো এই যে প্রথম 4টি মৌলের মধ্যে হচ্ছে প্রথম 3টা মৌল কপার, সিলভার এবং গোল্ড, এরা কি করে বলো দেখি? এরা মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ? এদের মাঝে কপার, কপারের সংখ্যা দিয়েছে তোমার সি ইউ, হ্যাঁ, কপার, ঠিক আছে? কপার, ওকে। দেন তোমার সিলভার কি বলতো? এজি, ঠিক আছে? আর গোল্ড কি বলতো? এই, ওকে। সো এটা হচ্ছে তোমার কপার, সিলভার এবং গোল্ড, এদের মাঝে এরা কিভাবে বলতো মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ? মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হয়। ওকে, তাই এদেরকে কি বলা হয় বলতো? তাই এদের মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে? মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, সো এগেইন বলে দেখো গ্রুপ 11 এর মৌলগুলো কি বলতো? কপার, সিলভার, গোল্ড এবং রন্টোজেনিয়াম। তো এদের মাঝে দেখো প্রথম 3টা কপার, সিলভার এবং গোল্ড কি করা হয় জানো? এদেরকে মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ? আর এই মুদ্রা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি বলতো? হ্যাঁ, বাণিজ্য করতে পারি, ব্যবসা এবং বিনিময় বা লেনদেন করতে পারি, ঠিক আছে? সো এদেরকে আমরা মুদ্রা ধাতু বলবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী গ্রুপ, গ্রুপ 17। এখন গ্রুপ 11 দেখো, এখান থেকে গ্রুপ 11 এর মূলগুলো কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। সো গ্রুপ 11, সরি গ্রুপ 17, ঠিক আছে? দেখো গ্রুপ 17 এর মৌলগুলোকে হ্যালোজেন গ্রুপ বলা হয়, ঠিক আছে? হ্যালোজেন বলা হয়, হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 17 কে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ, ওকে? হ্যালোজেন গ্রুপ বলা হয়। তো কেন বলা হয় দেখো? সো গ্রুপ 17 তে, 17 তে কতগুলো মৌল আছে বলো দেখি? একটা হচ্ছে তোমার ফ্লোরিন, একটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দেন কি বলতো? অ্যাস্টাটিন, এস অ্যাস্টাটিন, এবং কি আছে? টেনোসিন, হ্যাঁ? টিএস, টেনোসিন, ঠিক আছে? এটা কি বলা হয়? টেনোসিন, টেনোসিন। আর এস থেকে বলতো? অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন। আর এটা আয়োডিন, বিটা ব্রোমিন, সিতে ক্লোরিন, এফ তে ফ্লোরিন, ঠিক আছে? ওকে, তো গ্রুপ 17 তো কয়টা মৌল আছে বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা মৌল আছে, ঠিক আছে? তো দেখো এখন এদেরকে দেখো, এদেরকে কি বলা হয় বলতো? হ্যালোজেন মৌল বলা হয়, ঠিক আছে? হ্যালোজেন মৌল বলে। এখন কেন হ্যালোজেন মৌল বলা হয় দেখো, তো মাথায় রাখবে এই যে হ্যালোজেন অর্থ হইতেছে সামুদ্রিক লবণ উৎপন্ন করে, ঠিক আছে? কি বলো দেখি? আচ্ছা, এদেরকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এদের যেকোনো জায়গায় দেখবে এক্স দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো হ্যালোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এক্স দ্বারা প্রকাশ করি, এদের এক্স দ্বারা, ওকে, প্রকাশ করি, করি। তো মাথায় রাখবা যেখানে দেখবো যে এক্স, হ্যাঁ, তো যেখানে দেখবে এক্স বা এক্স টু দেখবা তখন মাথায় রাখবা এখানে কি আছে বলো কি? হ্যালোজেন আছে, এটা মানে হচ্ছে হ্যালোজেন। এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। ওকে, তো এখন হ্যালোজেন অর্থ হইতেছে তোমার সামুদ্রিক লবণ উৎপন্নকারী। লবণ উৎপাদনকারী, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখো, তো এদেরকে আমরা কি করতে পারি বলো দেখি? এদেরকে আমরা কি করি বলো দেখি? হ্যালোজেন বলি, ঠিক আছে? এখন হ্যালোজেনকে কি দ্বারা প্রকাশ করা হইতেছে? এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো মাথায় রাখবা, তো হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ উৎপন্নকারী, হ্যাঁ? যখন দেখো, কেননা দেখো এখন কেননা
ধাতু আছে, যখন ধাতু কি করে বলো দেখি, ধাতু এসব হ্যালোজেনের সাথে যুক্ত হয়, বুঝছো? হ্যালোজেনের সাথে যুক্ত হয়, হ্যালোজেনের সাথে যুক্ত আচ্ছা, ধাতু কি করে বলো দেখি, ধাতু সব মৌলের সঙ্গে যুক্ত হয়, বুঝছো? সব যেকোনো ধাতু, কেননা ধাতু। আচ্ছা চলো এখানে দেখো, কেননা দেখো, কেননা, হ্যাঁ, মাথায় রাখবা সোডিয়াম কি ধাতু না? হ্যাঁ, কেননা আমরা ধাতু কিন্তু পড়বো, পরে পড়বো, কেননা সোডিয়াম, সোডিয়াম কি করে বলো দেখি, সোডিয়াম এসব ক্লোরিন বা ক্লোরিন, হ্যাঁ, এর সাথে সাথে যুক্ত হয়, কি উৎপন্ন করে বলো দেখি, সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে, ঠিক আছে, লবণ উৎপন্ন করে। ওকে, তো এখন দেখো সোডিয়াম প্লাস, হ্যাঁ, এক্স টু মানে কি বলো দেখি, হ্যালোজেন। তো হ্যালোজেন কিন্তু দ্বিপরমাণু, এটা মাথায় রাখবে, হ্যালোজেনটা কি বলতো, দ্বিপরমাণু, হ্যালোজেন এটা দ্বিপরমাণু হয়, ঠিক আছে, তার মানে একসাথে দুইটা পরমাণু থেকে এক্স টু গঠন করে, এরা দ্বিপরমাণু। তাহলে এরকম থাকে এফ, শুধুমাত্র এফ এরকম থাকে না, দিন থাকে কি F2 Cl2 Br2 এরকম থাকে, ঠিক আছে। সো Na, এটা কি হয় বলতো, NaX, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল দিই, সোডিয়াম তো আছে, প্লাস দেখো ক্লোরিন, কি উৎপন্ন হয় বলতো কি, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু হচ্ছে লবণ, আবার দেখো সোডিয়াম প্লাস কি হবে যে ক্লোরিন, ঠিক আছে। সো কি হবে, সোডিয়াম প্লাস ক্লোরিন, ঠিক আছে, কি উৎপন্ন হয় বলো দেখি, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটা কিন্তু আমার খাবার লবণ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডটা কি বলো দেখি, খাবার লবণ, ওকে। তো দেখো সোডিয়ামের সঙ্গে যখন এই সমস্ত হ্যালোজেন যুক্ত হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু কি উৎপন্ন হইতেছে বলো কি, লবণ উৎপন্ন হইতেছে, সেজন্য আমরা এদেরকে কি বলি, এদেরকে বলি হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্ন করি, ওকে, যা আমরা খাবার কাজে ব্যবহার করি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছি। ঠিক আছে, সো এখন দেখো, হুম, আচ্ছা, তো দেখো এই যে হ্যালোজেন সমূহ, হ্যাঁ, মাথায় রাখো, তো দেখো হ্যালোজেন সমূহ কি করে বলো দেখি, হ্যালোজেন সমূহ, হ্যালোজেন সমূহ, হ্যাঁ, দ্বিপরমাণু, দ্বিপরমাণু মানে একা একা থাকতে পারে না। দ্বিপরমাণু বলতে একসাথে দুইটা পরমাণু যুক্ত হয়, F2 Cl2, হ্যাঁ, Br2 I2 এরকম গঠন করে। তো এর মানে কি বলতো কি, একটা ফ্লোরিন কি করে বলতো আর একটা ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে, শেয়ার করে কি করে বলতো F2 গঠন করে। একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় ইলেকট্রন শেয়ার করে কি করে বলতো Cl2। একটা আয়োডিন কি করবে, আর একটা আয়োডিনের সঙ্গে যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে, I2। তো এটা কি করে, ইলেকট্রন শেয়ার, ওকে, তো দ্বিপরমাণু, ওকে। ওকে, ঠিক আছে, তো এখন দেখো সাম আপ করি চলো। গ্রুপ 17 এর মৌলগুলোকে আমরা হ্যালোজেন, হ্যালোজেন মৌল বলি, এদেরকে আমরা X2 দ্বারা প্রকাশ করি, ওকে। যেখানে দেখবে এক্স, সো এটা বুঝে নিবে সেটা কি বলতো, হ্যালোজেন। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, টিনোসিন, সো এদেরকে আমরা হ্যালোজেন মৌল বলবো। হ্যালোজেন অর্থ কি বলতো, সামুদ্রিক লবণ উৎপন্ন করি, সো এটা একটু মাথায় রাখো, মুখস্থ করবা। আচ্ছা, এখন এদেরকে কেন লবণ উৎপন্ন করে বলা হয়, সো এই সমস্ত মৌল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দেখো লবণ উৎপন্ন করবে। দেখো সোডিয়াম যখন ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। সোডিয়াম যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে তখন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, তখন সোডিয়াম ক্লোরাইড কিন্তু খাবার লবণ, হ্যাঁ, যা আমরা খাওয়ার জন্য ইউজ করি, ঠিক আছে। তো এটাই, ওকে। তো দেখো হ্যালোজেন সমূহ আবার দেখো দ্বিপরমাণু, ওকে। তো একে অপরের সাথে যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কি করে বলো দেখি, F2 Cl2 I2 Br2 গঠন করে, ঠিক আছে। আশা করি সুন্দর করে বুঝছো, পুরো নোট করবা, ঠিক আছে। ওকে, দেখো তোমার বোঝার সুবিধার্থে আমি কিন্তু অনেক স্লোলি আগাচ্ছি, ঠিক আছে, অনেক স্লোলি আগাচ্ছি, সময় নিয়ে নিয়ে আগাচ্ছি, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী টপিক দেখি। ওকে, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। মাথায় রাখবো গ্রুপ 18 এর মৌলগুলোকে, গ্রুপ 18 মৌলকে কি বলা হয় বলো দেখি, নিষ্ক্রিয় গ্রুপ বলা হয়, নিষ্ক্রিয়, সরি, গ্রুপ 18 এর মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, ঠিক আছে, বলা হয়। ওকে, আচ্ছা, এখান থেকে মুখস্থ রাখবো, ঠিক আছে। তো মৌলগুলো কারা কারা, দেখো হিলিয়াম, আর্গন, আচ্ছা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, হুম, আর্গনের হচ্ছে 18, নিয়ন
এর হচ্ছে 10, ঠিক আছে? দেন দেখো ক্রিপ্টন আছে, জেনন, রেডন, এর হচ্ছে জেনন, জেনন এটা ক্রিপ্টন, ক্রিপ্টন, জেনন, আর এটা হচ্ছে রেডন, ঠিক আছে? রেডন, ওকে। আর এটা হচ্ছে ওজি, ওগানেসন, ওগানেসন, ঠিক আছে? সো দেখো গ্রুপ 18 এর যে মৌলগুলো আছে, হ্যাঁ, একদম লাস্ট গ্রুপটা। সো এই 7টা মৌলকে আমরা কি বলবো? এদের নিষ্ক্রিয় মৌল বলবো, ঠিক আছে? এদের নিষ্ক্রিয় মৌল বলবো। এখন কেন নিষ্ক্রিয় মৌল বলি, ঠিক আছে? তো মাথায় রাখবা, তো এদের মানে এই সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস যখন করবা দেখবা যে এদের বাইরের শেলটা আছে না, বাইরের শেল যে আছে, তো বাইরের শেলটা কিন্তু আলটিমেটলি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে? এদের ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসে, হ্যাঁ, বাইরের মানে সর্ববহিস্থ কক্ষপথ, সর্ববহিস্থ শক্তিস্তর কি থাকে বলো দেখি? ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে? শক্তিস্তর কি করে? ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে? পূর্ণ থাকে। তো সেজন্য আমি এদেরকে কি বলি? নিষ্ক্রিয় গ্যাস বলি, ওকে? দেখো হিলিয়াম, হিলিয়ামের বাইরের শেল ইলেকট্রন থাকার কথা কয়টা ছিল? 2টা। সো ইলেকট্রন কিন্তু আছে 2টা, 1s2। সো এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয়, ওকে। আবার দেখো নিয়ন 10, এর 10 না? সো এর ইলেকট্রন রাশি 1s2, 2s2, 2p6। সো এটা কিন্তু আলটিমেটলি পূর্ণ। সো এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, ওকে। তো এদেরকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয় বলতো? তো এদেরকে নিষ্ক্রিয় গ্যাস এজন্য বলা হয় এদের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ যে কক্ষপথটা আছে, তো যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন থাকে, অর্থাৎ সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেজন্য আমরা এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, ওকে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? দেন দেখো, তো নিষ্ক্রিয় মানে হচ্ছে কি জানো? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাস সমূহ বিক্রিয়া করে না, ঠিক আছে? এটা একটা মাথায় রাখবো, বিক্রিয়া করে না, করে না। অতএব এরা ইলেকট্রন দ্বারা বড় থেকে বিক্রিয়া করে না, তার মানে এরা ইলেকট্রন শেয়ারও করে না, এরা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করে না, শেয়ার করে না, ওকে। ওকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো নিষ্ক্রিয় গ্যাস কি বলতো? এরা একদম নিষ্ক্রিয়, হ্যাঁ, এরা কারোর সাথে বিক্রিয়া করতেছে না, ইলেকট্রন শেয়ার গ্রহণ বা ভাগাভাগি কিছুই করে না, ঠিক আছে? তো আরেকটা জিনিস মাথায় রাখবা, নিষ্ক্রিয় গ্যাস সমূহ, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাস সমূহ সাধারণ তাপমাত্রায়, বুঝছো? মানে কক্ষ তাপমাত্রায়, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায়, তাপমাত্রায় গ্যাস থাকে, ঠিক আছে? এটা গ্যাসীয় অবস্থায় বিরাজ করে, গ্যাসীয় অবস্থায় থাকে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সো এটা ইম্পর্টেন্ট ছিল, সুন্দর করে নোট করে নিবা, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী মৌল। এখন আসবে অবস্থান্তর মৌল। সো দেখো, অবস্থান্তর মৌল কনসেপ্টটা অনেক বিশাল, হ্যাঁ। তো এটা বুঝতে গেলে তোমার একটু হায়ার স্টাডি করতে হবে। হুম। সো আপাতত একটু জাস্ট করে রাখো, হ্যাঁ, জাস্ট একটু মাথায় রাখো, আমি যা পড়াচ্ছি সেটাই, ওকে। এটা কিন্তু আর থেকে বিস্তারিত আছে, ওকে। তো দেখ মাথায় রাখবা, হ্যাঁ, পর্যায় 3 হতে পর্যায় 12 এর মৌলগুলোকে কি বলা হয় বলতো? অবস্থান্তর মৌল বলা হয়। জাস্ট একটু আপাতত জেনে রাখো, আমি পরে just বিস্তারিত জানাবো তোমায়, হ্যাঁ। ওগুলো বলা হয়, ওকে। তো মাথায় রাখবো অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য। তো এখানে জাস্ট কয়েকটা টপিক মাথায় রাখবা। অবস্থান্তর মৌল সমূহের বৈশিষ্ট্য। তো এক, এরা রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে? সো আমি যতটুকু পড়াবো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে?
যে টপিকটা হচ্ছে অবস্থান্তর মৌল কাকে বলা হয়? পর্যায় ৩ হতে পর্যায় ১২ এর মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। এদের বৈশিষ্ট্যগুলো এরকম। তো দেখো এটা কিন্তু আরো বিস্তারিত আছে। ওকে, তুমি যখন বিস্তারিত পড়তে চাবা তো আমাকে নক দিবে, ঠিক আছে? এরা কি করে বলতো? এরা রঙিন যৌগ গঠন করে। ওকে, ২, হ্যাঁ, এরা কি করে বলতো? এরা প্রভাবক হিসেবে কাজ করে। এরা প্রভাবক হিসেবে কাজ করে। এটা আমরা পরে বুঝাবো, ঠিক আছে? কাজ করে, ঠিক আছে? ওকে। ৩ নাম্বার দেখো, এরা পরিবর্তনশীল জারণ মান দেখায়। ওকে? ওকে, ঠিক আছে। সো উদাহরণ হিসেবে দেখো আয়রন, নিকেল, হ্যাঁ, কোবাল্ট এরা কি করে বলো দেখি? এরা কি করে বলো? এরা হইতেছে তোমার অবস্থান্তর মৌল, বুঝছো? তার মানে এরা কিন্তু প্রত্যেকে রঙিন যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে এবং পরিবর্তনশীল জারণ মান দেখায়। এরা অবস্থান্তর মৌল। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। তো কোশ্চেন আসতে পারে, দেখো ক্যালসিয়ামকে মৃৎশা ধাতু বলা হয় কেন? ধাতু বলা হয় কেন? ওকে, মাথায় রাখবা, হ্যাঁ, ক্যালসিয়ামকে মৃৎশা ধাতু বলা হয়। দেখো, সো এটা কিন্তু আমরা জাস্ট পড়ছি, হ্যাঁ, জাস্ট এখান থেকে কোশ্চেন করা হয়েছে ভিতর থেকে। দেখো, তো ক্যালসিয়াম কত নম্বর গ্রুপে অবস্থিত বলতো? ক্যালসিয়াম গ্রুপ ২ এ অবস্থিত। দেখো গ্রুপ ২ এর মৌলগুলো, হ্যাঁ, কি হয় বলতো? কি করে বলতো? এরা মাটিতে পাওয়া যায়। তো এদের কি হয় বলতো? মাটিতে পাওয়া যায়। আমি কিন্তু সুন্দর করে লিখে দিছিলাম, হ্যাঁ? তো সুন্দর করে ওটা পড়ে এটা অ্যান্সার করবা। এটাতে মাটিতে পাওয়া যায় এবং এরা কি করে বলতো? এবং এরা কি করে? ক্ষার উৎপন্ন করে এবং এরা ক্ষার উৎপন্ন করে। ওকে। তাই ক্যালসিয়ামকে মৃৎশা ধাতু বলা হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে। তারপর দেখো কোয়েশ্চেন আসতে পারে যে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? গ্যাস কেন বলে? মাথায় রাখবা হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কারণ কি বলো দেখি? হিলিয়ামের সর্ববহিঃস্থ শেলে ৬ টা ইলেকট্রন থাকার কথা। হ্যাঁ, হিলিয়াম কয়টা ছিল বলো তো? হিলিয়াম 2। সো 1s2। তো ১ম শেলে কিন্তু ২ টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। সো আল্টিমেটলি তার শেলে ২ টা ইলেকট্রনই আছে। সো সে কি করছে বলো দেখি? নিষ্ক্রিয় গ্যাস, ওকে? তো সে যেহেতু নিষ্ক্রিয় গ্যাস কি করবে? সে বন্ধনে অংশগ্রহণ করবে না। ওকে? সে না করবে ইলেকট্রন শেয়ার, না করবে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ। ওকে, আশা করি বুঝতে পারছো। তো দেখো, ওকে, টপিক গুলো আমি অনেক সুন্দর করে ধীরে সুস্থে, হ্যাঁ, অনেক ইজি ভাবে উপস্থাপন করছিলাম, ঠিক আছে? তো আশা করি তুমি সুন্দর করে সব টপিক কি করবা? সুন্দর করে নোট করবা, ওকে? দেন মুখস্থ করবা। তো এর বাইরে থেকে আর পড়তে হবে না আশা করি, বুঝছো? ওকে। ওকে, চলো এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণী ব্যতিক্রম। ব্যতিক্রম কিছু। ১ নাম্বার দেখো, ১ নাম্বার যেটা আছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান। ওকে। সো দেখো হাইড্রোজেন, তো দেখো হাইড্রোজেন কি হইছে বলো দেখি? হাইড্রোজেন ১ নম্বর গ্রুপের মৌল। ১ নং গ্রুপের মৌল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা এখন টপিকটা আসবে না, হ্যাঁ? তো আমরা যখন পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রন বিন্যাস আ এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় শিখবো তখন আমরা এটা জানবো, ঠিক আছে? এটা আমরা আপাতত পোস্টপোন রাখলাম। পোস্টপোন। সো এটা আমরা পরে জানবো, ঠিক আছে? তারপর যখন আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় জানবো তখন আল্টিমেটলি এটা অটোমেটিক্যালি বুঝতে পারবো, ঠিক আছে? ওকে। আজকের মতো আল্লাহ হাফেজ। যারা ক্লাসগুলো করবা সুন্দর করে নোট করবা, ঠিক আছে? সুন্দর করে নোট করবা, হ্যাঁ? আমি অনেক স্লোলি আগাইছি। হুম? নোট করে আমাদের গ্রুপ ইডু ভাইবস এ সাবমিট করবা। ইডু ভাইবস। ওকে, ঠিক আছে? এবং দেখো তুমি যদি আ
তুমি যদি চাও, হ্যাঁ, তুমি কিন্তু তোমার বন্ধু-বান্ধব, ঠিক আছে? ফ্রেন্ডদের মেনশন দিতে পারো, হ্যাঁ, গ্রুপে ইনভাইট দিতে পারো, ওকে? তো দেখো, আমরা কিন্তু বিশ্বাস করি, হ্যাঁ, ক্রোসারি প্রসার, ক্রোসারি প্রসার, ওকে? আর প্রসারেই কি বলো দেখি? প্রসারেই সফলতা, সফলতা, ওকে? ওকে, আল্লাহ হাফেজ।